এই যে গাড়িটিকে দেখছেন, এটাকেই বলা হয় পৃথিবীর এখন পর্যন্ত তৈরি সবচেয়ে নিরাপদ একটি গাড়ি। এই গাড়িতে করে বেড়াতে যাচ্ছিল এক মা ও তার সন্তান। পথে অনেক ঘটনা ঘটে, আর এই গাড়িতে আটকা পড়ে যায় ওই ছোট শিশু। পাহাড়ে ঘেরা এক পথ, মরুভূমি এলাকায় গাড়িবন্দি বাচ্চা। পুকুর রোতে বাচ্চাটির একদম মরে যাওয়া একটি অবস্থা। মাটি তার বাচ্চাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। হরিণের মৃত্যু, বন্য পশুর আক্রমণ, উঁচু নিচু পাহাড়ের পথে তাকে একের পর এক বাধা পেরিতে হয়। তারপর ওই দিন মা তার বাচ্চাকেও রক্ষা করতে পেরেছিলেন, নাকি কথিত এই মহান নিরাপত্তা গাড়িতেই ওই বাচ্চাটির দম বন্ধ হয়ে মৃত্যু হয়? আজ শুনবো এই ঘটনাটি। হাই গাইস, ওয়েলকাম টু পলক কটেজ। গল্পের শুরুটা হয় একটি গাড়ির অ্যাডভার্টাইজ দেখিয়ে। এটি অ্যাডভান্স একটি গাড়ি যার নাম মনোলিথ। যেই কোম্পানি এই গাড়িটি বানিয়েছে তারা বিশ্বাস করে এখন পর্যন্ত যতগুলো গাড়ি বানানো হয়েছে তার চেয়ে সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ একটি গাড়ি। ডাকাতি, ছিনতাই ও নারী নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা ও অনেক মোকাবেলা করতে পারে এই গাড়িটি। কোনো দুর্ঘটনার সময় গাড়িটিকে পুরোপুরি লক করা যায়। কোনো বোমা বা বুলেট দিয়ে এই গাড়ি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না। মোট কথা, এটাকে মিলিটারি ট্যাঙ্কদের সাথে তুলনা করা যেতে পারে। শুধু তাই নয়, গাড়িটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন সরাসরি মোবাইল অ্যাপের মাধ্যমে এটাকে কন্ট্রোল করা যায়। গাড়িতে একটি এআই ফিচারও রয়েছে যার নাম লিলিথ। এটা অ্যাপেলের সিরি বা অ্যামাজনের অ্যালেক্সার মতো ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যা গাড়ির মালিকের কথা অনুযায়ী এই গাড়িটি চালাতে পারে। যে কোনো ঝুঁকিপূর্ণ রাস্তা বা খারাপ আবহাওয়া সবকিছু আগে থেকে এই সেন্সর ধরে ফেলে। তখন সে নিজে থেকে গাড়ির মালিককে সতর্ক করে দেয় এবং গাড়িটিকে একটি নিরাপদ রাস্তায় ঘুরিয়ে আনে। অর্থাৎ অনেক অ্যাডভান্স একটি গাড়ি সর্বোচ্চ নিরাপত্তা দেয়। এই গাড়ি বাজারে আসার পর থেকেই অনেকেই এই গাড়ি কিনে ব্যবহার করা শুরু করছিল। তাদেরই একজন ছিল অস্ট্রেলিয়ায় বসবাস করা নারী সেনেডা। তার হাজব্যান্ডের নাম কার্ল। সে কয়েকদিন আগে এই গাড়িটি তাকে কিনে দিয়েছিল। সেনেডা আজ এই গাড়িটি নিয়ে বেরিয়েছে। গাড়িতে রয়েছে তার ছেলে ডেভিড। তারা ডেভিডের দাদি বাসায় বেড়াতে যাচ্ছে। সেনেডা গাড়ির নানান ফাংশন চেক করে দেখছিল। তখন এআই ফিচারটি মানে লিলিথ সেনেডার সাথে কথা বলে। লিলিথ অনেক স্মার্ট একটি ফিচার। গাড়িতে যে একটা বাচ্চা রয়েছে সেটাও সে বলতে পারে। সেনেডা যখন জিজ্ঞেস করে সে কেমন করে জানলো যে গাড়িতে একটি বাচ্চা রয়েছে, তখন লিলিথ বলে যে গাড়িতে যে যাত্রী রয়েছে তাদের ওজন দেখেই বলতে পারে তারা কত বছরের হইতে পারে। এভাবেই সে বুঝে ফেলছিল যে পিছনে একটি বাচ্চা বসে আছে। এগুলোতে সেনেডা অনেক ইমপ্রেস হয়। সেনেডা যখন লিলিথকে বলে যে এই গাড়িতে আগে ওঠা যাত্রীদেরকে ওজন সে বলতে পারবে, লিলিথ আগের যাত্রীদেরও ওজন দেখায়। তখন সেনেডা একটু অস্বস্তিতে পড়ে। দেখা যায় ওজন অনুযায়ী তার স্বামী কার্লের পাশে আগে কোনো একটি মেয়ে বসেছিল। এতে সেনেডার কার্লের প্রতি সন্দেহ শুরু হয়, সে তাকে চিট করছে না তো। কিছু পরে কার্লি তখন তাকে ফোন দেয়। কার্ল তখন তার ছেলের সঙ্গেও কথা বলে। এই সময় তখন একটা জিনিস লক্ষ্য করা যায়, ডেভিড তার বাবাকে বাবা বলে ডাকলেও সেনেডাকে সেনেডা বলেই ডাকে, অর্থাৎ তার নাম ধরেই ডাকতো। কার্ল ও সেনেডা দুইজনেই সঙ্গীত শিল্পী। কার্ল এখনো গানের কাজ চালিয়ে গেলেও সেনেডা মা হওয়ার পর থেকে এগুলো আর করে না। কালকে তার অনুষ্ঠানের জন্য প্রায় সময় বাইরে থাকতে হয়, তাই সেনেডার কার্লের উপর সন্দেহটি একটু বেশি। আজকেও কার্ল বাইরে রয়েছে, আর দুপুর থেকে তার ফোনটিও বন্ধ ছিল। যাই হোক, কার্ল তখন সেনেডাকে বলে এই গাড়ি নিয়ন্ত্রণ করার একটা অ্যাপ রয়েছে যা সেনেডার ফোনের মধ্যে ইনস্টল করা আছে, সে যেন ওই অ্যাপটা খুব সাবধানে ব্যবহার করে। সেনেডা বলে সে ওই অ্যাপ এখনো চেক করে দেখেনি, কারণ তার ফোন তো সবসময় ডেভিডের কাছেই থাকে, সে এটাতে গেম খেলে। কালকে অনুষ্ঠানে যাওয়ার জন্য তাকে ডাকা হচ্ছিল, তার হাতে সময় নেই, এজন্য সে কলটা কেটে দেয়। তখন সেনেডা খেয়াল করে কালকে একটি মেয়ে এসে ডেকে নিয়ে যাচ্ছে। এতে সেনেডার আরও সন্দেহটা অনেক গভীর হয়। যাই হোক, সেনেডা একটি দোকানের সামনে এসে গাড়ি থামায়। ডেভিডের হাঁপানি ছিল, তাই তাকে ইনহেলার দেয়া হয়। দোকান থেকে তারা কিছু শপিং করে। ডেভিড কিছু খেলনাও কিনে নেয়। সে একটি ভাল্লুক সোয়েটারও পছন্দ করে, সেটাও তাকে কিনে দেয়া হয়। বিল পে করার সময় সেনেডা দেখতে পারে তার গাড়িটি কেউ একজন উকি মেরে দেখতেছে। সেনেডার সন্দেহ হয়, তাই সে পুরো গাড়িটি অ্যাপ দিয়ে বন্ধ করে যায়। সে আসলে এসবে বেশ মজা পাচ্ছিল। এ সময় সে হঠাৎ দেখে ডেভিডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তো দোকানে তার সামনেই ছিল। সেনেডা তাকে অন্য হয়ে খুঁজতে থাকে। বাথরুম থেকে শুরু করে ক্যাশ কাউন্টার, কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেনেডা পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল। সে একবার মনে করে বাইরে হয়তো কেউ তাকে ধরে নিয়ে যাচ্ছে, পরে দেখা গেল এটা ডেভিড না। যাই হোক, অনেক খোঁজার পর ডেভিডকে পাওয়া যায়। সে কয়েকজন মেয়ের কাছে ছিল। মেয়েগুলো ভালোই। ডেভিড বাইরে আসার কারণে তারা তাকে নিয়ে গল্প করছিল।
কিন্তু স্যান্ড্রা মেয়েগুলোকে সন্দেহ করে, তাই তাদেরকে আজে বাজে কিছু নানান কথা জানিয়ে দেয়। এতে সেখানে একটি দ্বন্দ্ব লেগে গিয়েছিল। মেয়ে দলটা তখন এক পর্যায়ে স্যান্ড্রার উপর চড়াও হয়, কিন্তু স্যান্ড্রার তো বিশেষ গাড়ি রয়েছে। সে দ্রুত গাড়ির ভল্টমিটারটা অন করে আর দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। সে এটা ভেবে মজা পাচ্ছিল যে এই গাড়িটা তার সঙ্গে থাকে তো কেউই তার কিছু করতে পারবে না। এই কথাগুলো জানানোর জন্যই সে তার পুরনো একটি বান্ধবীকে কল করে। তার বান্ধবীও একজন গায়িকা। কথা বলার এক পর্যায়ে তার বান্ধবী বলে সামনে যে তার অ্যালবামটা বের হচ্ছে সেটার মিক্সিং এবার স্যান্ড্রার স্বামী অর্থাৎ কালকে দিয়ে করে নিতে চায়। সে কালের কাজের বেশ প্রশংসাও করে। এতে আবার স্যান্ড্রা তার বান্ধবীর উপরও সন্দেহ মনে হয়। জানা গেল স্যান্ড্রার বান্ধবী টিও এই সময় শহরের বাইরে আছে। সে এখন একটি হোটেলে অবস্থান করছে। স্যান্ড্রা তখন তার ওজন জানতে চায়, আর যে ওজনটা জানা গেল সেটা কালের পাশে বসা মেয়েটির কাছাকাছি। স্যান্ড্রা আর সহ্য করতে পারে না। সে সরাসরি তার বান্ধবীকে এসব জিজ্ঞেস করতে শুরু করে। এসবে স্যান্ড্রার সাথে তার অনেক কথা কাটাকাটি হয়। বান্ধবীটি কল কেটে দিলে স্যান্ড্রা সাথে সাথে কালকে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু কাল কল উঠাচ্ছিল না। এতে তার সন্দেহ তীব্র মাত্রায়। এদিকে স্যান্ড্রা আবার তার শাশুড়ি বাসাও পৌঁছে গিয়েছে, কিন্তু সে আর বাসায় ঢোকে না। এই মুহূর্তে সে কালের সঙ্গে দেখা করতে যাবে, তাহলে সে বুঝতে পারবে তার সন্দেহ ঠিক কিনা ভুল। স্যান্ড্রা দ্রুত কালের হোটেলের দিকে বেরিয়ে পড়ে। যাত্রাপথে সে কালকে ফোন দিতে যাচ্ছিল, কিন্তু বরাবরের মতোই তার ফোন বন্ধ। একসময় লিলিত জানায় সামনের রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই রাস্তায় অনেক জ্যাম, তাই এখানেই থামতে হবে। স্যান্ড্রা বলে সে এত কিছু জানে না। যে পথে কালের কাছে যাওয়া যাবে সে সেই পথে গাড়িকে সেট করতে বলে। গাড়িটি তখন এক জঙ্গলের পথ সিলেক্ট করে, মানে জঙ্গলের গা ঘেঁষে একটি পথ চলে গেছে। এটা দিয়েই দ্রুত কালের কাছে যাওয়া যাবে। এখানেই হয়ে যায় এক মহাবিপদ। স্যান্ড্রা এই পথে অনেক চিন্তিত হয়ে পড়েছে ঠিকই, কিন্তু লিলিত ওকে সাহস দেয়। পথে যাই হোক না কেন সে নিরাপদেই তাদেরকে পৌঁছায় দেবে। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। অনেক পথ পেরিয়ে আসার পরে কিছু দূরে আলো দেখা যায়। স্যান্ড্রা ভাবে সেখানে কিছুক্ষণ থেমে কিছু খাবার কিনে নিবে, কিন্তু পরে দেখা গেল এটা তো শুধুমাত্র একটি বিদ্যুৎ স্টেশন, আর আশপাশের জায়গাটাও পুরো মরুভূমির মতন। সে নার্ভাস হয়ে গিয়েছিল, তাই একটু সে ধূমপান করতে চায়। সে জানালা খুলে দিয়েছিল যাতে ডেভিডের কিছু না হয়, কিন্তু এই গাড়ি তো অনেক স্মার্ট। সে ধূমপান ডিলিট করে ফেলে এবং অ্যালার্ম বাজিয়ে দেয়। ধূমপান বন্ধ না করা পর্যন্ত অ্যালার্ম থামবে না। এতে সেন্ট্রালে রেগে ওঠে। গাড়ির এই প্রোগ্রাম মানে লিলিতকেই বন্ধ করে দেয়। এখন কিন্তু এই গাড়ি স্যান্ড্রাকেই নিয়ন্ত্রণ করতে হবে। সামনে কোনো বিপদ থাকলে তার এখন আগে থেকে জানা যাবে না। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে নিরাপত্তার বিষয়টি এখন কিন্তু আর নেই, যেহেতু লিলিতকেই অফ করে দেয়া হয়েছে। এদিকে অল্প ধোয়াতেও ডেভিডের কাশি শুরু হয়, কারণ তার তো শ্বাসকষ্ট রয়েছে। স্যান্ড্রা তখনই সিগারেট ফেলায় দেয় আর ডেভিডকে সরি বলে, আর সে তখন তাকে শান্ত করার চেষ্টা করে। আর তখনই একটি হরিণ এসে গাড়ির নিচে পড়ে যায়। ওয়ান স্পট হরিণটির মৃত্যু হয়। স্যান্ড্রা পুরো থ হয়ে গিয়েছিল, এটা কি হলো। এদিকে ভয় পেয়ে ডেভিডও কাঁদতে শুরু করেছে। স্যান্ড্রাও তখন তার ফোনটি দিয়ে তাকে গেম খেলতে বলে, আর সে বাইরে বেরিয়ে আসে। বাইরে দেখা যায় হরিণটি খুব বাজেভাবে মরে গিয়েছে। এখন স্যান্ড্রাকে এই হরিণটি সরিয়ে নিতে হবে, তারপরে গাড়িটা সামনে এগাইতে পারবে। সে বাইরে এসে এসব করছিল, কিন্তু ভিতরে ডেভিড গেম খেলার পরিবর্তে অন করে ফেলে মনোলিথ অ্যাপ, আর না বুঝে পুরো গাড়ি লক করে দেয়, তাও আবার ভোল্ট মোডে। এখন কিন্তু এই গাড়ি বাইরে থেকে আর খোলা যাবে না, মানে হচ্ছে স্যান্ড্রা কোনোভাবেই আর ভিতরে ঢুকতে পারবে না। স্যান্ড্রা বুঝতে পেরে দ্রুত এসে গ্লাসগুলো থামাতে চেষ্টা করে, কিন্তু এই গাড়ি তো আর যে সে কোনো গাড়ি নয়, পুরো গাড়ি এখন ভোল্ট মোডে। স্যান্ড্রা চরম মাত্রায় আতঙ্কিত। সে দেখে ডেভিড এখনো ওই অ্যাপটা অন করে রেখেছে, তাহলে এখনো সময় আছে ডেভিডকে নিয়ে এই গাড়িটা যদি খুলে নেওয়া যায়। সে ডেভিডকে নানান কি দেখিয়ে পেস্ট করতে বলছিল, কিন্তু গাড়ির ভিতরে তো স্যান্ড্রার কোনো শব্দই পাওয়া যাচ্ছিল না। স্যান্ড্রা নানান ইশারায় ডেভিডকে বোঝার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে ডেভিডের হাত থেকে ফোনটা পড়ে যায়। স্যান্ড্রা আরো ভয় পেয়ে ওঠে। এখন তাহলে সে কিভাবে ঢুকবে। কিছু পরে সে সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু তারা তো রয়েছে এক মরু এলাকায়। অজানা অচেনা এক পথ, দুদিকেই জঙ্গল, আর দূরে কিছু পাহাড় দেখা যায়। এখানে আর সে কিভাবে সাহায্য পাবে। স্যান্ড্রা গাড়ির কাছে এসে বারবার লিলিতকে ডাকছিল, কিন্তু লিলিতকে তো সে অনেক আগেই বন্ধ করে রেখেছে। এই গাড়িতে এখন আর কোনো অটো সিস্টেম নেই যে তাদের এই সমস্যাটা বুঝতে পারবে। লিলিত অন থাকলে কিছু একটা করা যেত। মরু এলাকা, তাই ধীরে ধীরে বাতাস আর ঠান্ডা বাজছিল। স্যান্ড্রা বড় একটি পাথর এনে অনেক জোরে জোরে আঘাত করার চেষ্টা করে। যদি এই গাড়ি এই আঘাতেই খোলা যেত তাহলে তো এটা কোনো আর বিশের গাড়ি হতো না। যাই হোক, পাথরই ভেঙে যায়, কিন্তু গ্লাসের কিছু হয় না। এত আঘাতে আবার ভিতরে অ্যালার্মটাও বেজে উঠেছিল।
আর এসব দেখে ডেভিডও কাঁদা শুরু করে দেয়। স্যান্ড্রা এসে ডেভিডকে থামানোর চেষ্টা করে, তার সাথে কিছুক্ষণ খেলেও নেয়। তো ডেভিডও অনেক খুশি হচ্ছিল, সে শান্তও হয়। স্যান্ড্রাকে থেমে থাকা যাবে না, তাই সে সাহায্যের জন্য সেই দূরের ওই বিদ্যুৎ স্টেশনে যায়। গেট পেরিয়ে সে নামতে ভালোই আহত হয়েছিল। ভিতরে আসার পর জানা যায় এখানে কোনো মানুষই নেই, তবে কেবিনের দরজাগুলো খোলা যায়। একটা রুমে এসে সে দেখে একটা ফোন রয়েছে, এটা সার্ভিস সেন্টার ফোন। কিন্তু স্যান্ড্রা সেখানে কোনো কল করতেই পারছিল না, কারণ রাত 8টার পর থেকে সব সেবাই বন্ধ হয়ে যায়। আবার কাল রবিবার, মানে তাদের সাপ্তাহিক ছুটির দিন, কালকেও তাহলে যোগাযোগ হবে না। স্যান্ড্রা বেশ অস্থির হয়ে গিয়েছিল, তবে সে সেখান থেকে একটি টর্চ লাইট আর বড়সড় একটা রেঞ্জ নিয়ে নেয়। বেরিয়ে আসার পর দেখা যায় আবার ঝোপঝাড় থেকে অদ্ভুত কিছু আওয়াজ আসছে, মানে আশেপাশে বন্য পশু থাকতে পারে। স্যান্ড্রা দ্রুত দৌড়িয়ে গাড়ির কাছে এসে পৌঁছে সে একদম গাড়ি ছাদে উঠে গিয়েছিল। হঠাৎ সেখানে বন্য পশু একটি চলে আসে, তবে স্যান্ড্রার কাছে তো একটি রেঞ্জ ছিল, এটা দিয়ে তখন কুকুরটিকে আঘাত করলে সেটা তখন ওখান থেকে পালিয়ে যায়। স্যান্ড্রা একটু রেস্ট নেয়, পরে সে আবার রেঞ্জ দিয়ে গাড়িটি আঘাত করতে শুরু করে, মানে সেই আবার একই বোকামি। এসবে এই গাড়ির বিন্দু মাত্রই কিছু হবে না, তা সত্ত্বেও সে এসব করতে গিয়ে অনেক ক্লান্ত হয়ে পড়ে। এসবে আবার ডেভিড তো অনেক ভয় পাচ্ছিলই, আর এই জন্য তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। স্যান্ড্রা তার কাছে এসে তাকে ইশারায় শ্বাস নিতে বলে। অনেক চেষ্টায় ডেভিড অনেক কিছুটা স্বাভাবিক হয়। ডেভিডকে আর ভয়ে ফেলানো যাবে না, তাই স্যান্ড্রা তার সঙ্গে হেসে খেলে তাকে ঘুম পাড়িয়ে দেয়। এখন স্যান্ড্রাকে ভাবতে হবে সেই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবে। জোর খাটিয়ে কিছু হবে না, তাকে বুদ্ধি খাটিয়েই উদ্ধার হতে হবে। অন্যদিকে কাল জানতে পারছিল যে ডেভিডরা এখনো তাদের দাদি বাসায় পৌঁছায়নি। এসবে সে কলও করার চেষ্টা করে, কিন্তু ফোন তো ডেভিডের হাত থেকে পড়ে গিয়েছিল, আর ডেভিড তো সিট বেলে বাঁধা। অবুঝ শিশু, সে বা কিভাবে আর ফোনটা তুলতে পারবে। স্যান্ড্রা নিজেকে শান্ত রাখারই চেষ্টা করছিল, কাল ঠিকই তাদেরকে খুঁজে বের করতে পারবে। এত অ্যাডভান্স একটি গাড়ি, তাতে তো হাই লেভেলের জিপিএস থাকার কথা, সেটা ট্র্যাক করে হয়তো কাল তাদের ঠিকানা জানতে পারবে। আসলে লোকেশন ট্র্যাক করা যেত যদি স্যান্ড্রা লিলিথকে বন্ধ করে না রাখতো। যাই হোক, স্যান্ড্রা আকাশে দেখতে পায় প্লেন উড়ে যাচ্ছে। এতে সে জানতে পারে সে আসার পথে এয়ারপোর্টের একটি সাইন দেখছিল, মানে এখান থেকে কিছু দূরে একটি এয়ারপোর্ট রয়েছে। তাহলে সে কাল সকালে গিয়ে সেখান থেকে সাহায্য আনার চেষ্টা করবে। সে স্বস্তি পায়, সে নিচে নেমে ডেভিডকে দেখতে আসে, কিন্তু গাড়ির দরজা খোলা, সেখানে ডেভিডকে পাওয়া যাচ্ছিল না। দূরে দেখা যায় পাহাড়ের এক কোনায় ডেভিড বসে আছে, সে তো সেখান থেকে পড়ে যাবে। এটা ভাবতেই সেন্টার চোখ খুলে যায়, স্বপ্নে সে এগুলো দেখছিল। কিন্তু হ্যাঁ, কিছু দূরে একটি এয়ারপোর্ট রয়েছে। সকাল হয়, দিনের আলোতে দেখা যায় সেন্টার কতটা অচেনা জায়গায় রয়েছে। এখান থেকে কোনো সাহায্যের আশাটা করাটা একদমই বোকামি। মরু এলাকা, তাপমাত্রা অনেকই বেড়ে গিয়েছে। ডেভিড একদম গরমে লাল হয়ে যাচ্ছিল। গাড়ির ভিতরে যদিও কিছু হালকা ফ্যান ঘুরছিল, কিন্তু ডেভিড তো সোয়েটার পরা, সেটা সে খুলতেও পারছিল না। সেন্ডার সেটা অনেক চেষ্টা করেও সেটা খুলতে পারে না, করার আসলে কিছুই নেই। তাপমাত্রা দ্রুত বেড়েই চলেছে। সেন্ড্রা তার টি শার্টটা খুলে গাড়ির উপরেই ফেলে রাখে, যদি এতে কিছুটা গরম কম পৌঁছায়। এরপর সেন্ড্রা এয়ারপোর্টের দিকে এগিয়ে যায়, কিন্তু ডেভিড তাকে যেতে মানা করছিল। বলছিল সে অনেক ভয় পাচ্ছে। আর কোনো উপায় নেই, তাই ডেভিডকে ফেলেই সেন্ড্রাকে এগিয়ে যেতে হয়। মরুভূমি, পাহাড়ের পর পাহাড়, কোনো মানুষজনের চিহ্নই নেই। মাথার উপরে চড়া রোদ। স্যান্ড্রার অনেক পিপাসা পেয়েছিল। অনেক খোঁজার পরে দূরে একটি বিলের দেখা পড়ে। সে হাত পা ধুয়ে নেয়, কিন্তু পানি খাওয়ার মতো ছিল না। কিন্তু বাঁচতে হলে তো এতেই তৃষ্ণা মিটাতে হবে। এরপর সে কাছের একটা ছোট পাহাড়ে ওঠার চেষ্টা করে। আদেও কি কোনো এয়ারপোর্ট রয়েছে কিনা, আর থাকলেও সেটা কত দূরে, এখানে উঠতে পারলেই সেটা দেখা যাবে। উপরে ওঠার পরে দেখা যায় কাছেই রয়েছে সেই এয়ারপোর্ট। সেন্ড্রা দ্রুতই ওই এয়ারপোর্টের দিকে এগিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্য, এয়ারপোর্ট তো পরিত্যক্ত। সেখানে একটি নষ্ট প্লেন রয়েছে। সেন্ড্রা সেখানে উঠে পড়ে, হয়তো কোনো সাহায্য জিনিস পাওয়া যেতে পারে। সে আশপাশ খুঁজে দেখছিল, কোনো খাবার বা উপকরণ হবে এরকম কিছুই সে খুঁজে পায় না। সে সামান্য কিছু জুস খুঁজে পেয়েছিল, সেগুলো আবার নষ্ট হয়ে গিয়েছে। সে একটা ওয়াকিটকিও পায়, তবে এটাও কাজ করছিল না। যাই হোক, সে একটা ওয়াটার জার, একটি পরিত্যক্ত টায়ার নিয়ে বেরিয়ে আসে। টায়ারটাতে সে আগুন জ্বালিয়ে দেয়। এতে যে কালো ধোঁয়াটার সৃষ্টি হয়, এটা কাজে আসতে পারে। কোনো পাইলট এখান দিয়ে যাওয়ার সময় বুঝতে পারবে যে এখানে কোনো মানুষ বিপদে পড়েছে, তার সাহায্যের প্রয়োজন। এরপর স্যান্ড্রা সেই জারটাতে পানি ভরিয়ে নেয়। পানি দিয়ে সেই গাড়িটা কিছুটা ঠান্ডা করা যেতে পারে। পথে স্যান্ড্রা একদমই হাঁপিয়ে উঠেছিল। কোনোভাবে সে গাড়ি পর্যন্ত আসে, কিন্তু দেখা যায় তার টি শার্টটি একটি চোপে পড়ে রয়েছে। সে দ্রুত ডেভিডের কাছে চলে যায়, দেখে ডেভিড একদম গরমে একদম ঘাইল হয়ে গিয়েছে। তার অবস্থা একদমই সুবিধা লাগছিল না। সেন্ডারে তো ডাকাডাকি ও ধাক্কাধাক্কিতেও ডেভিডের কোনো রেসপন্সই পাওয়া যায় না।
গাড়িতে হাত দেওয়া যাচ্ছিল না, এই পরিমাণ গরম। সেন্ড্রা তার জারের পানি পুরো গাড়িতেই ঢেলে দেয়। এই সময় তার মাথায় একটা চিন্তা আসে, এর আগে গাড়িতে ধূমপান করার সময় তো অটোমেটিক গাড়ির উইন্ডোটা খুলে গিয়েছিল। তাই সেন্ড্রা গাড়ির পিছনে আসে, এয়ার ভেন্টিলেশনের কাছে আগুন জ্বালিয়ে দেয় এবং ধোঁয়ার সৃষ্টি করে। যদি এতে আবার গাড়ির উইন্ডোটা খুলে যায় তবে এতে হয় এক বিরাট বোকামি। সেন্ড্রা এটা বুঝতে পারেনি যে এর আগের বার সে গাড়ির ভিতরে ধূমপান করেছিল, তাই তখন উইন্ডোটা খুলে যায়। কিন্তু এখন তো গাড়ির বাইরে ধোঁয়া সৃষ্টি করা হচ্ছে, তাই গাড়ির ভিতরে থাকা এয়ার ভেন্টিলেশনটা অটো বন্ধ হয়ে যায়। মানে আগে যতটা বাতাস আসা যাওয়া করছিল এখন তাও বন্ধ হয়ে গিয়েছে। এই কারণে দ্রুত গাড়িতে তাপমাত্রা বাড়তে শুরু করে। এভাবে ডেভিড কিন্তু বেঁচে থাকতে পারবে না। স্যান্ড্রা দিশেহারা হয়ে পড়ে। সে সেই র্যাঞ্চটা দিয়ে প্রাণ পরে আঘাত করতে থাকে, কিন্তু এই গাড়ি তো খুলে না। সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া গাড়িটি এখনই যেন মৃত্যুর ফাঁদ হয়ে গিয়েছে। এই সময় যে কতটা স্যান্ড্রাকে অসহায় লাগছিল তা বললে বোঝানো যাবে না। এক পর্যায়ে স্যান্ড্রা আর শক্তি পায় না, সে জ্ঞান হারিয়েই ফেলেছিল। সে ভাবতে থাকে ডেভিড মারা গিয়েছে। অনেকদিন পর সে কালের সাথে আবার সেই জায়গাটাতে বেড়াতে এসেছে। সে আর্তনাদ করছিল। সে ভাবছিল ওই দিন ডেভিডকে সে বাঁচাতে পারেনি, এর সব দোষ তার। এই সময় কাল তার কানে এসে বলে, আজ যদি ডেভিডকে বাঁচাতে না পারো তাহলে সারা জীবন এই দোষ কাঁধে নিয়ে বেড়াতে হবে। তাই এখনো সময় আছে, জেগে উঠে ডেভিডকে রক্ষা করো। স্যান্ড্রার জ্ঞান ফিরে আসে। সে এসে ডেভিডকে ডাকছিল। একটা সময় ডেভিডের আঙ্গুল নড়তে দেখা যায়, মানে ডেভিড এখনো বেঁচে আছে। স্যান্ড্রা যেন তার প্রাণ ফিরে পেল। তখনই আবার সেই আগের বন্য কুকুরটিকে দেখা যায়। সে এসেই স্যান্ড্রাকে আক্রমণ করতে ধরে, তবে সে গাড়ির নিচে লুকিয়ে গিয়েছিল। বন্য কুকুররা প্রচুর হিংস্র হয়। স্যান্ড্রা তার সঙ্গে পেরে উঠছিল না। তবে একটু পরে স্যান্ড্রা বুঝতে পারে যে এই কুকুরটি তো ওই হরিণটিকে নিয়ে যাওয়ার জন্য বারবার আসে। তাই সে হরিণটিকে বাইরে বের করে দেয় আর এটা নিয়ে কুকুরটি চলে যায়। তবে এতে আবার গাড়িটা পিছিয়ে গিয়েছিল, সেটা পিছনের দিকে পড়ে যাওয়ার মতো অবস্থা। স্যান্ড্রা সেটা অনেক চেষ্টায়ও থামাতে পারছিল না। তবে ভাগ্যক্রমে গাড়িটি একটি পাথরের মধ্যে আটকা পড়ে। এই সময় স্যান্ড্রা পাহাড়ের নিচটি একটু দেখে। তার মাথায় একটা চিন্তা আসে, এই গাড়িটিকে তো সর্বোচ্চ নিরাপত্তা দানকারী বলা হয়ে থাকে। আচ্ছা, এই গাড়িটা যদি পাহাড় থেকে নিচে পড়ে যায় তাহলে তো তার বোঝার কথা ভেতরের যাত্রীরা আহত হতে পারে। তখন তো গাড়ির উইন্ডো বা সব লক খুলে যাওয়ার কথা। এটাই এখন উপায়, এটাই করতে হবে। তাছাড়া ডেভিডকে এখানে এইভাবে বাঁচানো সম্ভব না। সে ধীরে ধীরে গাড়িটিকে পিছিয়ে নিয়ে সে পাহাড় থেকে ফেলিয়ে দেয়। নিচে পড়ে যাওয়ার সাথে সাথেই গাড়িটি বুঝে গিয়েছিল এটি পড়ে যাচ্ছে, তাই সে তখন তার ব্যালেন্স ঠিক করে নেয়। তাই গাড়ি এত উপর থেকে পড়েও ডেভিডের কিছু হয় না। স্যান্ড্রাও তখন দ্রুত বেগে পাহাড় থেকে নামার চেষ্টা করে, আহত হয়ে পড়েছিল। গাড়িতে এসে দেখা যায় আসলেই গাড়ির লক খুলে গিয়েছে এবং ডেভিডও বেঁচে রয়েছে। স্যান্ড্রা দ্রুত ডেভিডকে সেখান থেকে বের করে নেয়। কাপড় চোপড় খুলে নিয়ে তাকে সেখানে ঠান্ডা করানো হয়, কিন্তু বিপদ এখনো কাটেনি। শ্বাসকষ্ট, গরম, এসবের ডেভিডের অবস্থা একদমই নাজেহাল। দ্রুত তাদেরকে কোনো এক হসপিটালে যেতে হবে। স্যান্ড্রা এ সময় ভাবে প্রত্যেকটি প্রযুক্তির যেমন খারাপ দিক রয়েছে তেমনি ভালো দিকও আছে। এতক্ষণ সে খারাপ দেখেছে, এখন সে সেই গাড়ির ভালো দিকটা দেখতে চায়। সে দ্রুত ডেভিডকে ভিতরে বসিয়ে নেয়, লিডকে অন করে আর বলে যেভাবেই হোক যত দ্রুত সম্ভব কোনো এক হসপিটালে তাদেরকে নিয়ে যেতে। গাড়ির যা খুশি হোক, কিন্তু তারা যেন অক্ষয় থাকে। এখন প্রযুক্তি তার দানবীয় রূপ দেখাবে। জঙ্গল পথ দিয়ে গাড়িটি এগিয়ে যাচ্ছিল। প্রতি মিনিটেই সে শর্টকাট রাস্তা খুঁজে বের করে। একটা পর্যায়ে সে গাড়িটি একটি পাহাড়ের সামনে এসে থেমে যায়। পাহাড়ের ওপারে রয়েছে হসপিটালের রাস্তা। এবার আস্তে আস্তে গাড়ির সবগুলো ইঞ্জিন অন হয়ে যায়। ধীরে ধীরে গাড়ির বেগ বাড়তে থাকে, প্রচুর শক্তি এটাতে। পাহাড় ভেঙে এই গাড়িটি উড়ে যাচ্ছিল। অনেক পাথরে ধাক্কা লাগে, কিন্তু গাড়ির কিছুই হয় না। মনে হচ্ছিল যে এটা কোনো গাড়ি নয়, জাদুকরীয় কোনো একটা যন্ত্র। এক পর্যায়ে সামনের এক বিশাল বড় পাথর ভেঙে এই গাড়িটা বেরিয়ে আসে। হসপিটালের কাছের এক রাস্তায় উঠে যায়। কয়েক মিনিটে স্যান্ড্রা হসপিটালে এসে পৌঁছে। ডেভিডের চিকিৎসার ব্যবস্থা করা হয়, সে সুস্থ আছে। কিছু পরে ডেভিড চোখ খুলে স্যান্ড্রাকে দেখে। স্যান্ড্রা খুশিতে অনেক কাঁদছিল। আর জন্মের পর থেকে এই প্রথমবার ডেভিড তার মাকে স্যান্ড্রা বলে নয়, মা বলেই ডাকে। আর এইভাবে শেষ হয়ে যায় মুভিটির গল্প।